আজ আমরা এই ক্লাসে মেন্সুরেশন থেকে কিছু মিক্সড প্র্যাকটিস সেট, কিছু মিক্সড কোশ্চেন আজ আমরা এই ক্লাসে মেন্সুরেশন থেকে একটা প্র্যাকটিস সেট আলোচনা করব। এখানে 2D 3D মিক্স কোশ্চেন আছে, তো কয়েকটা কোশ্চেন আজ দেখে নিই কি টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে বা এসেছে। ঠিক আছে, তো চলো দেখা যাক। ফার্স্ট কোশ্চেন দেখো কি আছে। দেওয়া আছে দুটি ঘনকের আয়তন 64:125 অনুপাতের হলে, মানে আয়তনের অনুপাত দেওয়া আছে। তাহলে দুটি ঘনক, ঘনক মানে কিউব, তার আয়তনের অনুপাত দেওয়া আছে। এবার একটা জিনিস বলো, এই যে আয়তন দেওয়া আছে, ঘনকের আয়তন আমরা কি লিখি? এ কিউব। তাহলে এইটা আমার কাছে দেওয়া আছে কি কি? 64:125। এ কিউবের মান দেওয়া আছে, তো এ কিউব থেকে যদি আমরা এ তে চলে আসি, এ মানে কি? এ মানে হচ্ছে বাহু, বাহুর দৈর্ঘ্য, তাই তো? এ মানে বাহু। তো এ কিউব থেকে যদি এ তে আসতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? না, যেটা দেওয়া আছে সেটার কিউব রুট করতে হবে। তো কিউব রুট অফ 64 আর কিউব রুট অফ 125। 64 কিউব রুট কত হয়? 4, আর 125 হয় 5। তাহলে বাহুর অনুপাত আমি পেয়ে গেলাম 4:5। এরপর দেখে আমাকে কি বার করতে বলেছে? তাদের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, অনুপাত কত। আচ্ছা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানেই সমগ্র তলের ক্ষেত্রফল, যার ফর্মুলা হয় 6a²। তাই তো? তাহলে কি মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে তাহলে? 6a²। 6a²। এবার দেখো, এটা তো অনুপাতের কোশ্চেন, 6টা কনস্ট্যান্ট ভ্যালু, এটার উপর ডিপেন্ড করবে না অনুপাত। তাহলে ডাইরেক্ট আমি শুধু এই a² ভ্যালুটা বের করলেই আমার অনুপাতটা চলে আসবে। a² মানে কত? এর মান দেখো জানি 4, a² মানে তাহলে কত হয়ে যাবে? 4 মানে 16, এটা হয়ে যাবে 5 মানে 25। তাহলে 16:25 অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা যাচ্ছে? চলো নেক্সট দেখি। নেক্সট দেখো দেওয়া আছে কি একটি শঙ্কু এবং একটি গোলকের ভিত্তির ব্যাসার্ধ আর। তাহলে একটা শঙ্কু আছে আর একটা গোলক আছে, যাদের ভিত্তির ব্যাসার্ধ মানে ভূমির ব্যাসার্ধ আর দেওয়া আছে। যদি গোলক এবং শঙ্কুর আয়তন একই হয়, তাহলে দেখো প্রথমত আমার কাছে দুটো জিনিস আছে, একটা হচ্ছে গোলক আর একটা হচ্ছে শঙ্কু। এদের দুজনেরই ব্যাসার্ধটা আমার কাছে কত বলে দেওয়া আছে? ব্যাসার্ধ বলে দেওয়া আছে এরো আর, এরো আর। ঠিক আছে, এবার আমাকে আরেকটা কথা বলে দিয়েছি যে গোলক আর শঙ্কুর আয়তনটা কি একই। তাহলে আয়তন যদি আমরা লিখি এবার, গোলকের আয়তন কি হয় বলো? 4/3 পাই আর কিউব, আর শঙ্কুর আয়তন হয় 1/3 পাই r², h। ব্যাসার্ধ তো আর দুটো ক্ষেত্রেই, সেই জন্য আরই লিখেছি। আর এই এইচটা কি? এইচটা হচ্ছে উচ্চতা, যেটা গোলকের ক্ষেত্রে তো কোনো উচ্চতা থাকে না, তাই না? তো যাই হোক, এই আয়তনটা আমাকে কি বলে দিয়েছে? আয়তনটা বলে দিয়েছে সমান হবে, একই হবে। তো আমি যদি সমান করে দিই, তাহলে দেখো 3-এর সাথে 3 কেটে যাবে, r² মানে দুটো আর আছে, এইদিকে r³ মানে 3টে আর আছে, তো 3টে আর দুটো দুটোর সাথে কেটে যাবে, একটা আর পড়ে থাকবে। তাহলে লেফট সাইডে পড়ে থাকলো 4 পাই আর, আর রাইট সাইডে পড়ে থাকছে শুধুমাত্র পাই এইচ। আচ্ছা, পাই পাইও তো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এইচ ইজ ইকুয়াল টু আমি বলতে পারি 4r। তার মানে উচ্চতাটা 4r এর সাথে সমান হবে। শঙ্কুর উচ্চতা কত হবে সেটাই বার করতে বলেছে। তাহলে অ্যান্সার হয়ে গেল কত? 4r, অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট দেখো দেওয়া আছে, দেখো এগুলো যতগুলো আমি করছি সবগুলোই কিন্তু এসএসসি এমটিএস এর কোশ্চেন 2019। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসেছে, আবার আসবে। ঠিক আছে, তো ভালো করে একটু মন দিয়ে কিন্তু ক্লাসগুলো করো। কি দেওয়া আছে? ঘনক্ষেত্রটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 5 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। তাহলে একটা ঘনক্ষেত্র আছে। ঘনক্ষেত্র মানে ঘনক কেউ ভাবো না, কারণ কি, যখন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটে আলাদা আলাদা, তখন তার সেটা ঘনক হতে পারে না, সেটা কি হয়? আয়তঘন। তাই তো? তাহলে এখানে একটা আয়তঘন আছে, যার দৈর্ঘ্য দেওয়া আছে
5, প্রস্থ দেওয়া আছে 2, উচ্চতা দেওয়া আছে 4, তাই তো? এই তিনটে জিনিস দেওয়া আছে। এইবার এখানে বের করতে দিয়েছে দেখো কি, যে ঘনক্ষেত্রটির মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানেই কি হয়? সমগ্র তলের ক্ষেত্রফল, একই ব্যাপার, সমগ্র তলের ক্ষেত্রফল। এবার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আশা করছি তোমাদের মনে আছে, কি হয়? 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এলএইচ, তাই তো? এই তিনটেই একজন অপরজনের সাথে গুণ, একবার এল এর সাথে বি গুণ, একবার এল এর সাথে এইচ গুণ, একবার বি এর সাথে এইচ গুণ, তাহলেই হয়ে গেল। তো যাই হোক, ফর্মুলাটা আমরা এবার ভ্যালুগুলো পুট করে দিই। এল বি মানে 5 দিয়ে 10, বিএইচ মানে 4 দিয়ে 8, আর এলএইচ মানে 5 4 20। তাহলে 2 ইন্টু এটা কত যাচ্ছে ভেতরে? 18 আর 20 38, 38 2 76 হয়ে যাবে অ্যান্সার। ক্ষেত্রফল সেজন্য সেন্টিমিটার স্কোয়ার, অপশন ডি। ক্লিয়ার নিশ্চয়ই ব্যাপারটা? সহজ কোশ্চেন, ডাইরেক্ট ফর্মুলার উপর বেস করে, আর এই টাইপেরই কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসেছে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট দেখো, দেওয়া আছে একটা কঠিন অর্ধগোলক গোলকদের ব্যাস দেওয়া আছে 35 সেন্টিমিটার। তাহলে প্রথমে যদি ব্যাস দেওয়া থাকে, সেখান থেকে আমার কাজ হবে ব্যাসার্ধটাকে বের করে নাও। ব্যাসার্ধ কত হয়ে যাবে তাহলে? 35/2, অর্ধেক হয়ে যাবে। তাহলে মোট পৃষ্ঠ কত, মানে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে দেখো, যদি একটা অর্ধ গোলক থাকে, অর্ধ গোলার্ধ বা অর্ধ গোলক থাকে, তাহলে এটা হচ্ছে একটা অর্ধগোলক। এবার একটা অর্ধগোলকের এই যে নিচেরটা হচ্ছে একটা বৃত্ত, একটা সমতল, আর এই ওপরে এটা হচ্ছে বাঁকা অংশটা পুরো, মানে একটা বাটি, উল্টানো বাটি যদি তুমি ভাবো। তাহলে বাটির এই যে ওপরের এই বাঁকানো অংশটা, এই বাঁকানো অংশটার ক্ষেত্রফল কত হয়? দেখো, এই পুরোটা যদি, গোলকটা যদি পুরোটা থাকতো, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হতো? 4πr²। কিন্তু এখানে অর্ধেকটা আছে, তাহলে 4π এর অর্ধেক কত হবে? 2πr²। এটা হয়ে গেল এই বাঁকানো অংশটার ক্ষেত্রফল। আর তার সাথে এই নিচের অংশটার ক্ষেত্রফলটাও তো আমাকে লিখতে হবে। নিচেরটা তো একটা বৃত্ত, আর একটা বৃত্তের ক্ষেত্রফল হয় πr²। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়ে যাবে? আমাকে যেটা মোট বলেছে, মোট মানে কি? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাবে, দেখো, 2πr² আর πr² মানে 3πr²। এবার জাস্ট ভ্যালুটা পুট করে দাও। 3 ইন্টু পাই মানে 22/7, r² মানে 35/2 ইন্টু 35/2, 2 11 22, 7 5 35। তো দশমিকে তো অ্যান্সার হবেই, বুঝতে পারছি। এটা একটু গুণটা করে নিতে হবে, আর কিছু না। 5 11 55, 55 ইন্টু 3 165, 165 ইন্টু 35। এটা করে নিতে হবে একটু। 5 5 25, 2 কেরি 8 30 32, 5 5 3 8, 3 5 15, 3 6 18 19, 4। তাহলে কত হলো? 5 7 7 5। এটা হয়ে গেল 5 7 7 5 ডিভাইডেড বাই আছে 2। পনেরো নম্বর ভাগটা 2 2 4, 2 8 16, 2 8 16, 2 7 14, 2 5 10, 288.887.5, মানে অপশন বি। ক্লিয়ার? নর্মাল একটা ক্যালকুলেশন, একটা গুণ আর একটা ভাগ, আর কিছু না। আর ফর্মুলাটা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, দেওয়া আছে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4। বাহুর দৈর্ঘ্য মানে এর ভ্যালু বলে দিয়েছি 4 সেন্টিমিটার। আমাকে ক্ষেত্রফল বার করতে বলেছে, ক্ষেত্রফল, এরিয়া। ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? সমবাহু ত্রিভুজের √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাই তো? তার মানে √3/4, বাহুর ভ্যালুটা কত এখানে বলে দিয়েছে 4, তাহলে ইন্টু 4 ইন্টু 4, একটা 4 এর সাথে একটা 4 কেটে যাবে, 4√3 সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে উত্তর, অপশন ডি। নর্মাল ফর্মুলা যার জানা থাকবে, অঙ্কটা জাস্ট 10 সেকেন্ডের কোশ্চেন, তাই না? কোশ্চেনটা 10 সেকেন্ড লাগবে সলভ করতে। এটাও এসএসসি এমটিএস 5 আগস্ট 2019-এর কোশ্চেন। ঠিক আছে, রিসেন্টলি কোশ্চেন, সব বেশি পুরনো নেই। নেক্সট দেখো, দেওয়া আছে একটা শঙ্কুর আয়তন বলে দেওয়া আছে 1232 সেন্টিমিটার। এবার একটা শঙ্কু আছে, শঙ্কুর আয়তন বলে দেওয়া আছে তোমাকে। শঙ্কুর আয়তনের ফর্মুলা কি হয়? আয়তনের ফর্মুলা হয় 1/3 πr² h।
এর ভ্যালুটা বলে দেওয়া আছে 1232। আচ্ছা, এইচ মানে উচ্চতা, উচ্চতার মানটাও দেওয়া আছে 24। তাহলে আমি জাস্ট পুট করে দিই 1/3। পায়ের ভ্যালু হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ এর মান দেওয়া আছে 24 ইজ ইকুয়াল টু হয়ে গেল 1232। এবার একটু কাটাকাটি করি, 11 2 22, 11 1 11, 11 1 11, 11 2 22, 24 দিয়ে কেটে দিচ্ছি, 24 দিয়ে কেটে যাবে আশা করছি। শুধু এটা তো 24 দিয়ে কাটবে না, 24 দিয়ে নিচের সাথে কাটলাম, 3 8 24 করে দিলাম। এবার দেখো 8 দিয়ে কেটে যাবে, এটা 8 একে 8, 4 8 32। ঠিক আছে, এবার 2 সাথে এটা কেটে দাও, 7 হয়ে যাবে। তাহলে এখানে আর স্কোয়ার এর ভ্যালু কত হয়ে যাবে, ডান দিকে 7 আছে আর এইদিকে নিচে একটা 7 ছিল, সেটা ডান দিকে চলে যাবে। তাহলে আর এর ভ্যালু হয়ে যাবে √7 × 7। দুটো 7 থেকে একটা 7 বেরিয়ে চলে আসবে। তার মানে ব্যাসার্ধ আমার কাছে হয়ে গেল কত, 7। আমাকে বের করতে বলেছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। এবার বক্রতলের ক্ষেত্রফল বা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল যা বলবে, সেটার ফর্মুলা কি হয় বলো? সেটার ফর্মুলা হয় পাই আর এল। এবার আর এর মান তো জানি, বাট এল এর মান জানি না। তো এলটা আমাকে প্রথমে বের করে নিতে হবে। এইখানে অলরেডি দুটো আমার কাছে দেওয়া আছে, মানে এইচ তো দেওয়া ছিল 24 আর আর আমি পেয়ে গেছি 7। তাহলে এখান থেকে এলটা আমাকে বের করে নিতে পারবো। একটা তো তিনটের মধ্যে একটা রিলেশন হয়, কি হয়, এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। জাস্ট ভ্যালুগুলো পুট করে দেবো। এল স্কোয়ারের মান তাহলে কত হবে, এইচ স্কোয়ার মানে 24 স্কোয়ার 576 প্লাস আর স্কোয়ার মানে 7 স্কোয়ার 49, আর 576 আর 49 হয় 625। তাহলে এল স্কোয়ারের মান হচ্ছে 625। তাহলে এল এর মান কত হয়ে যাবে, √625। 625 কার রুট, 25 এর রুট। তাহলে এল এর মান পেয়ে গেলাম 25। জাস্ট ভ্যালুটা এখানে পুট করে দেবো। পায়ের ভ্যালু 22/7, আর এর ভ্যালু 7 পেয়েছি, এল এর ভ্যালু হচ্ছে 25। 7 7 তো কেটে যাবে, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল 550 সেন্টিমিটার স্কোয়ার। অপশন বি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে যে আয়তনের মানটা দেওয়া আছে সেখান থেকে প্রথমে আর এর মান বার করব। আর এর মান বেরিয়ে গেলে, এইচ তো দেওয়াই আছে, সেখান থেকে আমি এল এর মান বার করব। আর এল বেরিয়ে গেলে তাহলে আমি এটাকে এই সমগ্র বক্রতলের যে ক্ষেত্রফল সেই ফর্মুলায় পুট করতে, ক্লিয়ার? 3টে স্টেপে করতে হবে অঙ্কটাকে। এটাও দেখো এমটিএস এর, সব এমটিএস এর কোশ্চেন গুলো আমি আজকে নিয়েছি বেসিক্যালি। তো ঠিক আছে, বোঝা গেল আশা করছি। চলো নেক্সট দেখো, দেওয়া আছে একটা বর্গক্ষেত্রের অন্তঃব্যাসার্ধ পরিব্যাসার্ধের অনুপাত কত। বাহ, সুন্দর কোশ্চেন। একটা বর্গক্ষেত্র আছে, ঠিক আছে, এর অন্তঃব্যাসার্ধ মানে এর ভেতরে যদি একটা বৃত্ত থাকে, তাহলে সেই বৃত্তের যে ব্যাসার্ধ সেটাকে বলেছে, সেটাই হচ্ছে অন্তঃব্যাসার্ধ। বা এই বর্গক্ষেত্রটার বাইরে যদি একটা বৃত্ত থাকে, আচ্ছা ধরো এটার আমি একটা বাইরে বৃত্ত করছি, এই টাইপের, তো তার যে ব্যাসার্ধ, এই দুটোর অনুপাত কি, এটা আমাকে জানতে চেয়েছে। এইবার তোমরা দেখো, আমরা যখন বৃত্তের ক্লাসটা বা বর্গক্ষেত্রের ক্লাস কিছু একটা ক্লাসে বলেছি, যে যখন বৃত্ত একটা বর্গক্ষেত্রের ভেতরে থাকতে পারে বা বাইরে থাকতে পারে, ভেতরে যখন থাকে তখন সেটাকে আমরা কি বলি, অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত। আর বাইরে যখন থাকে তখন সেটাকে বলি পরিবৃত্ত। একটা ইনসেন্টার, এটাকে বলা হয় সার্কামসেন্টার। ঠিক আছে, তো যাই হোক, ব্যাপার যেটা বলার সেটা হচ্ছে ইনসেন্টারের ক্ষেত্রে যখন বৃত্তটা ভেতরে থাকবে, তখন বর্গক্ষেত্রের যে বাহু, বর্গক্ষেত্রের বাহু ইজ ইকুয়াল টু হবে, দেখো বর্গক্ষেত্রের যখন বৃত্তটা ভেতরে আছে, তাহলে বর্গক্ষেত্রের বাহু মানে কি, এটা তো বর্গক্ষেত্রের বাহু, সরি বর্গক্ষেত্রের বাহু মানে কোনটা, এটা। এই বর্গক্ষেত্রের বাহুটাই দেখো, এই যে ভেতরে যখন বৃত্ত আছে সেই বৃত্তটার ব্যাসের সাথে সমান, তাই না? তাহলে বর্গক্ষেত্রের বাহু বৃত্তের ব্যাসের সাথে কি হবে, সমান হবে। আমি সেটাই লিখেছি, ঠিক আছে। আর বৃত্তটা যখন বাইরে থাকবে,
তখন কি হয় না, তখন বর্গক্ষেত্রে যে কর্ণটা আছে, দেখো বর্গক্ষেত্রে যে এই যে কর্ণটা, এই কর্ণটা কিন্তু তখন বাইরের বৃত্তটার ব্যাস, তাই না? তাহলে যখন বৃত্তটা বাইরে থাকবে তখন বর্গক্ষেত্রের কর্ণ হয়ে যাবে কি বৃত্তের ব্যাস। এই দুটোই শুধু, এই কনসেপ্টটাই শুধু তোমাদের মাথায় রাখতে হবে, যে ভেতরে বৃত্ত থাকলে বর্গক্ষেত্রের বাহু হয় বৃত্তের ব্যাস, বাইরে বৃত্ত থাকলে বর্গক্ষেত্রের কর্ণটা হয় বৃত্তের ব্যাস। ঠিক আছে, এইবার ধরো এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা এটা কি বর্গক্ষেত্রের বাহু। ঠিক আছে, এবার এই যে ভেতরের যে ব্যাসার্ধ, অন্ত ব্যাসার্ধ যেটাকে বলছে অন্ত ব্যাসার্ধ, সেটাকে ধরো আমি ধরে নিলাম ছোট আর। আর এই যে বাইরের ব্যাসার্ধ মানে এটাকে বলছে পরিব্যাসার্ধ, পরিব্যাসার্ধ এটাকে আমি ধরে নিলাম ধরো বড় আর। ঠিক আছে, ক্লিয়ার? তিনটে জিনিসকে আমি তিনটে ধরে নিলাম। এবার ফার্স্ট কেসটার ক্ষেত্রে, অন্তর্বৃত্তের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? বর্গক্ষেত্রের বাহু মানে এ ইজ ইকুয়াল টু বৃত্তের ব্যাস। আচ্ছা, অন্তর্ব্যাসার্ধের ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস কত হবে? 2r। এবার পরিবৃত্তের ক্ষেত্রে দেখো কি লিখতে পারি? বর্গক্ষেত্রের কর্ণ, এর বলো বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি হয়? √2 ইন্টু বাহু, এটাই কি হয়ে যাবে? বৃত্তের ব্যাস। এবার পরিবৃত্ত মানে ব্যাসার্ধ তো আর ধরেছি আমি, তাহলে ব্যাস কি যাবে? 2r। এবার এখান থেকে যদি আমি এই এ ইজ ইকুয়াল টু বার করে নিই, এ ইজ ইকুয়াল টু বের করে নিই, তাহলে কত হবে? 2r, এই √2টা নিচের দিকে চলে আসবে। এবার তাহলে তোমরা দেখো এটাও এ এর ভ্যালু, এটাও এ এর ভ্যালু, তাই না? তাহলে বেসিক্যালি দুটো যদি এ এর ভ্যালু হয় তাহলে এই 2r ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এইটা, তাই না? কারণ দুটোই তো এ এর ভ্যালু। তাহলে আমরা লিখতে পারি 2r ইজ ইকুয়াল টু 2R বাই √2। এবার √2 যদি নিচে থাকে আমরা জানি কিভাবে ক্যান্সেল আউট করতে হয়, √2 ইন্টু √2 করে দিলাম। আচ্ছা সরি, ক্যান্সেল আউট করার দরকার নেই তো, এখানে এখানে তো আমাকে অনুপাতটা চেয়েছে। তাহলে দেখো দুই দিকে 2 কেটে যাবে, তাহলে বাঁ দিকে ছোট আর আছে, ডান দিকে বড় হারটা নিচে চলে আসবে, উপরে চলে আসবে 1, কিছু নেই মানে, আর নিচে আছে √2, তার মানে 1:√2 হয়ে যাবে অ্যান্সার। অন্তঃব্যাসার্ধ মানে ছোট আর, পরিব্যাসার্ধ মানে বড় আর, এর অনুপাতটা কত চলে এলো? 1:√2, অপশন ডি। ক্লিয়ার না? পুরো কনসেপচুয়াল একটা কোশ্চেন। এই কনসেপ্টটা তোমাদেরকে আগের ক্লাসেও আমি বলেছি, আমি চাইলে এখান থেকে এটা সলভ করতে পারতাম, বাট তোমাদেরকে আরেকবার আমি রিভিশন করিয়ে দিলাম। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। তো চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো দেওয়া আছে একটা বর্গক্ষেত্রের কর্ণ বলে দেওয়া আছে কত? 24। এবার বলো কর্ণ বর্গক্ষেত্রের কি হয়? একটু আগেই দেখলাম √2 ইন্টু এ, এটা দেওয়া আছে 24। তাহলে এখান থেকে এর মান যদি বার করি 24 বাই √2, √2 ক্যান্সেল আউট করার জন্য নিচে একটা √2 দিয়ে গুণ, ওপরে একটা √2 দিয়ে গুণ। এবার √2 কত হয়ে যাবে? নিচে 2 হয়ে যাবে, কাটাকাটি করলে হয়ে যাবে 12, অ্যান্সার হয়ে যাবে 12√2। এটা কি পেয়ে গেলাম আমি? বাহুর দৈর্ঘ্য। আমাকে কি বার করতে বলেছে? পরিধি। এবার পরিধির ফর্মুলা কি হয় বর্গক্ষেত্রের? নিশ্চয়ই মনে আছে, 4a। 4 এর মান পেয়ে গেলাম 12√2, তাহলে 4×12 = 48 √। শুধুমাত্র ফর্মুলার উপর বেস করে কোশ্চেনটা, তাই না? ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে, বললে হবে না। অপশন বি, প্র্যাকটিস করে যাও, ধীরে ধীরে সব ফর্মুলাগুলো তোমাদের অটোমেটিকলি মনে থেকে যাবে। ঠিক, ক্লিয়ার তো? চলো নেক্সট দেখো কি বলেছে, একটা সিলিন্ডারের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, এর উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে যদি আমরা ব্যাসার্ধটাকে আর ধরি তাহলে উচ্চতাটা কত হবে বলো তো? কি বলেছে দেখো তো, উচ্চতাটা তার ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধ আর হলে উচ্চতা হয়ে যাবে 2r, এটাই তো বোঝাচ্ছে, তাই না? তার মানে ব্যাসার্ধ যদি 7 হয় উচ্চতা কত হয়ে যাবে? 7×14, তাই তো। কি বের করতে বলেছে? সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। এবার বক্রপৃষ্ঠ বা বক্রতলের ক্ষেত্রফল কি হয় সিলিন্ডারের ক্ষেত্রে?
সিলিন্ডারের ক্ষেত্রে বক্রপৃষ্ঠ বা বক্রতলের ক্ষেত্রফল কি হয়? 2πr/h। তাহলে 2 ইন্টু পায়ের ভ্যালু হচ্ছে 22/7, আর হচ্ছে 7, এইচ হচ্ছে 14। কাটাকাটি করে দাও। এবার এটা একটু ক্যালকুলেশন, 14, 44, 56, 14, 56 আর 5 61, তাই তো? 616, অপশন সি। নর্মাল ফর্মুলা, শুধুমাত্র এই দেখো ফর্মুলা মনে রাখলেই কিন্তু অঙ্কটা হয়ে গেল, তাই না? তো ফর্মুলা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে। চলো নেক্সট, এই ক্লাসের লাস্ট কোশ্চেন আমরা দেখি। দেখো কি দেওয়া আছে, একটা রম্বসের ক্ষেত্রফল 300, যদি রম্বসের একটা কর্ণের দৈর্ঘ্য 30 হয়, দ্বিতীয় কর্ণটার দৈর্ঘ্য কত হবে? তাহলে রম্বসের যে ক্ষেত্রফল হয়, এই ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? হাফ ইন্টু d1 ইন্টু d2। এইটা ক্ষেত্রফলটা কত দেওয়া আছে আমার কাছে? 300। হাফ ইন্টু এই d1 d2 কি? দুটো কর্ণ, যার মধ্যে একটা কর্ণের মান আমাকে বলে দেওয়া আছে কত? 30, আর একটা কর্ণ আমাকে বের করতে দিয়েছে 300। কাটাকাটি যদি করে দিই, এদিকে 10 হয়ে যাচ্ছে। d2 এর ভ্যালু এই দুইটা ডান দিকে গেলে গুণ হয়ে যাবে, 10 ইন্টু 2 মানে 20। তাহলে একটা কর্ণ তো 30 দেওয়া ছিল, আর একটা কর্ণ d2 কত পেয়ে গেলাম? 20, অপশন সি। শুধুমাত্র ফর্মুলা, এটাও এমটিএস 2019-এরই কোশ্চেন, ঠিক আছে? তো দেখো, বেসিক্যালি আমি এই টাইপেরই কোশ্চেনগুলো এই কারণেই করাচ্ছি যে এইগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে, এইগুলো আবার আসবে তোমাদের শুধু একটা কাজ করতে হবে, ফর্মুলাটাকে পুরোপুরি মাথায় রাখতে হবে ভালোভাবে। চলো এইভাবে আমি কয়েকটা প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো, তোমরা ক্লাসগুলো ভালো করে ফলো করো, ফর্মুলাগুলো অটোমেটিকলি তোমাদের মনে থেকে যাবে। আর আশা করছি ক্লাসগুলো করলে মেন সলিউশন থেকে কোনো কোশ্চেন তোমাদের আটকাবে না, ঠিক আছে? তো চলো আজ এই পর্যন্তই থাক, আবার নেক্সট প্র্যাকটিস ক্লাসে আরো কিছু অঙ্ক আমরা আলোচনা করে নিই।